রাতের অন্ধকারের শহরের রাজপথ যখন নিজেকে শূন্য করে ফেলে তখন এক নীরব দখলদারি শুরু হয় যার কোনো চলচ্চিত্র সেট নেই। এমন এক ভয়ঙ্কর বাস্তবতার সামনে দাঁড়িয়ে আজ পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এমন এক সংকট ঘনিয়ে আসছে যার কথা কেউ মুখ তুলতে চাইছে না। রাত 10টা বাজে যখন শহর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে তখন রাস্তায় বের হলে চোখে পড়বে এমন এক দৃশ্য যা কোনো সিনেমার কল্পনাও নয়, বরং এক বাস্তব গল্প। পুরো রাজপথ জুড়ে শুয়ে থাকে শত শত গরু। গাড়ি দাঁড়িয়ে যায়, অ্যাম্বুলেন্স নিজের গন্তব্যে পৌঁছাতে পারে না, আর সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলতে পারে না। এই ছবি কোনো একটা নির্দিষ্ট শহরের না, পুরো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটা নীরব সংকট তৈরি হচ্ছে, যেটা নিয়ে কেউ খোলামেলা কথা বলতে রাজি না। চকচকে অ্যাপার্টমেন্ট আর পরিকল্পিত নগরায়নের আদর্শ উদাহরণ হিসেবে যে কলকাতার নিউ টাউনকে সবাইকে দেখানো হয়, সে আধুনিক আইটি হাবের ইকো আরবান ভিলেজের টার্নিংয়ে রাত নামলেই দেখা দেয় এক সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। 15 থেকে 20টা গরু, সব পুরুষ গরু, অর্থাৎ কোনো দুধের গরু না, রাস্তার মাঝখানে শুয়ে থাকে। কে এনে ছেড়ে দিয়ে গেছে কেউ জানে না। স্থানীয়দের দাবি, রাতের আধারে গাড়িতে করে এনে কেউ একজন ছেড়ে দিয়ে চলে যায়। এটা শুধু নিউ টাউনের একক গল্প না, মালদা শহরের প্রধান সড়কগুলোতে গরুর সংখ্যা এতটাই বেড়ে গেছে যে সিভিক পুলিশকে তাদের মূল কাজ ট্রাফিক ম্যানেজমেন্ট বা আইন শৃঙ্খলা রক্ষা ছেড়ে গরু সামলাতে নামতে হচ্ছে। একটা শহরের পুলিশ ফোর্স গরু তাড়ানোর কাজে ব্যস্ত হলে সেটা কোনো দেশের ছবি তা ভাবার বিষয়। হুগলির ডানকুনি রেলওয়ে স্টেশনে গেলে দেখা যায় ট্রেনের প্ল্যাটফর্মের ভেতরে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে গরু। গেটের সামনে টিকিট কাউন্টারের কাছে, যেখানে হাজার হাজার যাত্রী প্রতিদিন ট্রেন ধরে, সেখানেও গরু বসে আছে। একজন নিয়মিত যাত্রীর আশঙ্কা, আর কটা দিন গেলে অবস্থা ভয়ঙ্কর হবে। সদলাপুরের রাস্তায় একজন বাইক চালক রাতে বাড়ি ফিরছিলেন। রাস্তায় গরু শুয়ে আছে, হর্ন দিচ্ছেন, গরু উঠছে না, অন্ধকারে ঠিকমতো দেখাও যাচ্ছে না। এরকম সিচুয়েশনে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে 5 সেকেন্ড বা বড়জোর 10 সেকেন্ডও সময় লাগে না। শুধু ছোট শহর না, কলকাতার আনাচে কানাচে, ব্যস্ত হাইওয়েতে, জনবহুল বাজার, সর্বত্র একই দৃশ্য। হঠাৎ করে পশ্চিমবঙ্গের রাস্তায় এত গরু কোথা থেকে এলো সেটা বুঝতে হলে পুরো অর্থনৈতিক চক্রটাও আমাদের ঠিকঠাকভাবে বুঝে নিতে হবে। ভারতে গরু লালন পালনের পেছনে একটা বিশাল অর্থনৈতিক ইকোসিস্টেম কাজ করে। একজন গোপালক, তিনি হিন্দু হন বা মুসলিম, গরু পালন করেন মূলত দুধের জন্য এবং একটা সময় বিক্রির জন্য। গরু যখন বুড়ো হয়ে যায় এবং দুধ দেওয়া বন্ধ করে দেয়, তখন সেই গরুর রক্ষণাবেক্ষণের খরচ একজন প্রান্তিক কৃষক বা পালকের পক্ষে প্রায় অসম্ভব হয়ে ওঠে। এতদিন পর্যন্ত এই চক্রের একটা সমাধান ছিল। বুড়ো গরু বা পুরুষ গরু যাদের থেকে দুধ পাওয়া যায় না, তারা মাংসের বাজারে যেত, চামড়া শিল্পে যেত, কসাইখানায় যেত। এখন গোমাংস নিষিদ্ধ হয়েছে, যা কার্যত বন্ধ হয়ে গেছে। কোরবানিতে বাধা এসেছে, গরু কেনা বেচায় কড়াকড়ি বেড়েছে, ফলে পুরো চক্রটাই ভেঙে পড়েছে। যে গোপালক ধার করে গরু কিনে বিক্রির আশায় পাচ্ছিলেন, তিনি এখন গরু বিক্রি করতে পারছেন না, খাওয়াতে পারছেন না। নিজের পরিবারের খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন। গরুকে কি খাওয়াবেন? একটা গরু গড়ে 14 বছর বাঁচে। 14 বছর ধরে একটা গরু পুষতে কত খরচ হয় সেটা কি কেউ হিসাব করেছে? ঘাস, খড়, ঔষধ, জায়গা, এই খরচ কে বহন করবে? যে সরকার গোহত্যা বন্ধ করেছে, সেই সরকার কি গোপালনের দায়িত্ব নিয়েছে? এই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না। এই সংকটের প্রভাব শুধু গরুর মালিকদের উপর পড়ে না, পড়ে সাধারণ মানুষের উপরেও। এটা শুধু পশ্চিমবঙ্গের সমস্যা না, উত্তরপ্রদেশে এই সমস্যা আগেই প্রকট হয়েছিল। বিহারেও একই ছবি। মধ্যপ্রদেশ, রাজস্থান, যেখানে গোহত্যা নিষিদ্ধ হয়েছে, সেখানে পরিত্যক্ত গরুর সংখ্যা আকাশ ছোঁয়া। স্থানীয় প্রশাসন শুধু মাইকিং করছে যে আপনারা আপনাদের গবাদি পশু নিজেদের এলাকায় রাখুন। একজন মানুষ যিনি নিজের পরিবারের খাবারই জোগাড় করতে পারছে না, তাকে মাইকিং করে গরু সামলানোর কথা বলাটা আসলে কতটা বাস্তবসম্মত? ভারতীয় সংস্কৃতিতে গরুর একটা বিশেষ জায়গা আছে, এটা অস্বীকার করার কিছু নেই। কোটি কোটি মানুষ গরুকে পবিত্রভাবে শ্রদ্ধা করে। এই আবেগ, এই বিশ্বাস সত্য এবং এগুলোকে সম্মানও করতে হবে। কিন্তু আবেগ দিয়ে তো অর্থনীতি চলে না, আবেগ দিয়ে গরুর পেটও ভরে না, আবেগ দিয়ে রাস্তার দুর্ঘটনা ঠেকানো যায় না। গোহত্যা বন্ধ করলে ভালো কথা, কিন্তু তাহলে বুড়ো গরু, অকেজো পুরুষ গরুদের কোথায় রাখবেন? গোশালাটা কোথায়? সারা দেশে যে গোশালা আছে সেগুলো ইতোমধ্যেই ধারণ ক্ষমতার 3 গুণ গরু ধারণ করছে। নতুন গোশালা তৈরির বাজেট কোথায়? গোপালকদের ক্ষতিপূরণ কোথায়? একজন মানুষের আয়ের পথ বন্ধ করে দিলে তাকে বিকল্প কি দিলেন? সমাধানের দিকে তাকালে দেখা যায় প্রতিটা জেলায় পর্যাপ্ত সংখ্যক সুসজ্জিত গোশালা তৈরি করতে হবে, যেখানে খাদ্য, চিকিৎসা ও জায়গার ব্যবস্থা থাকতে হবে।
এবং এর জন্য অবশ্যই আলাদা বাজেটও বরাদ্দ রাখতে হবে। ভালোবাসার মানে শুধু দাবি করা না, ভালোবাসার মানে দায়িত্ব নেওয়া। আমরা যদি সত্যি গরুকে সম্মান করি, তাহলে তাদের রাস্তায় ছেড়ে দিয়ে অনাহারে রেখে দুর্ঘটনায় আহত হতে দেওয়া কোনো ধরনের সম্মানের কাজ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বিষয়ে একটা সৎ, খোলামেলা এবং রাজনীতিমুক্ত আলোচনা হওয়া দরকার, যেখানে ধর্মীয় আবেগকে সম্মান রেখে অর্থনৈতিক বাস্তবতার সমাধান খুঁজতে হবে। গোপালকদের, বিশেষ করে প্রান্তিক কৃষকদের ভর্তুকি ও আর্থিক সহায়তার বিশেষ প্যাকেজও দিতে হবে। পরিত্যক্ত গরু শনাক্তকরণের জন্য ট্যাগিং সিস্টেম চালু করতে হবে, যাতে প্রতিটা গরুর ভিজিটেড রেকর্ড থাকে এবং কেউ ছেড়ে দিলে তাকে চিহ্নিত করা যায়। চামড়া শিল্প, মাংস শিল্পে লক্ষ লক্ষ মানুষের পূর্বাসনটা কোথায়, সেটাও প্রশ্ন। দুধের দাম বাড়ছে, মিষ্টির দাম বাড়ছে, কারণ গরু পালনের খরচ বেড়ে গেছে, কিন্তু আয়ের পথ তো কমে গেছে। এই চাপ শেষ পর্যন্ত একদম সাধারণ ক্রেতার উপরেই পড়ছে, যে জিনিসটা সত্যি অপ্রত্যাশিত। আর মানুষের কথা, যে বাইক চালক রাতে বাড়ি ফিরতে পারছে না, যে অ্যাম্বুলেন্স রোগী নিয়ে আটকে আছে, যে পরিবার গরু বিক্রি করতে না পেরে ভাতের অভাবে দিন কাটাচ্ছে, তাদের কথাটাও বা কে ভাববে? এটা হিন্দু মুসলিম ইস্যু না, এটা মানুষের ইস্যু, পশুর ইস্যু। এটা একটা ব্যর্থ নীতির ইস্যু, যেটা মাসুল দিচ্ছে সাধারণ মানুষ। হিন্দু এবং মুসলিম দুজনেই মাসুল দিচ্ছে। আমরা বিভেদ চাই না, আমরা চাই একটা কার্যত সমাধান। সরকার, প্রশাসন আর আমরা সাধারণ মানুষ সবাইকে মিলে ভাবতে হবে, যাতে মানুষের পেটও চলে আর রাস্তায় কেউ বিপদে না পড়ে। এই কথাগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার, যাতে নীরব সংকটের অবসান ঘটে।